নদীর দুই কূল ঝাঁপিয়ে জল থই থই করছে। জোয়ারের সময়, অমাবস্যার কোটাল বলে কথা। করিম জেলের নৌকা নদীর ঢেউয়ে তালে তালে ভাসছিল। নৌকায় বসেছিল জেলে করিম। নৌকার চারিপাশে এত বড় বড় ঘাই কেন? চারিদিকে শুনশান, হালকা ঢেউয়ে নৌকা দুলছে। করিমের মুখে হাসি ফুটে ওঠে। জালটা সে বড় ঘাইয়ের দিকে ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে জালে এই ভীষণ টান পড়ে। প্রচুর মাছ মনে হয় এখানে আছে। আজকে তো আমি পুরো মালামাল হয়ে যাব। হঠাৎ করে জলের মাঝখান থেকে ফুটে ওঠে এক ভয়ঙ্কর দেখতে মুখ। তাকে দেখে করিম চিৎকার করে ওঠে। আহ! না! আহ! আহ! এক ঝটকায় জালটা টেনে নেয় সেই ভয়ঙ্কর দেখতে মানুষটি। করিম জলে পড়ে যায়। নৌকাটা কয়েকবার দুলে ওঠে। জলে তোলপাড় দেখা যায়। ব্যাস, কিছুক্ষণের মধ্যে সব শান্ত। খালি নৌকাটা নদীতে ভাসতে লাগলো। পরের দিন সকালবেলা খালি নৌকা সবাই দেখতে পেল। গ্রামে রটে গেল করিম মিয়া নিরুদ্দেশ। এইভাবে 6 মাস আগেও গ্রামে একজন নিরুদ্দেশ হয়েছিল। কি রহস্য লুকিয়ে আছে এই নদীর তলদেশে? কেন, কিসের জন্য মাঝে মাঝে কেউ না কেউ নিরুদ্দেশ হয়ে যাচ্ছে? নদীটির নাম কলাবতী। সারা বছর নদীতে জল কম থাকলেও বর্ষার বৃষ্টিতে নদীর দুই কূল ঝাঁপিয়ে পাশাপাশি গ্রামে বন্যায় ভাসিয়ে দেয়। এখন শীতকাল, তাই নদীর জল অনেকটাই কম। নদীর উপরে ঠান্ডা বাতাস বইছে। আজ আবার অমাবস্যার কোটাল। নদীর দুই পাশে পানা আর ঝাঁঝি জমে গেছে। সেই পানা আর ঝাঁঝি পরিষ্কার করার জন্য বাঁশ দিয়ে সরিয়ে সরিয়ে দূর করছে মাধব। আশেপাশে আরো 2-3টে নৌকো দেখা যাচ্ছে। সবাই জাল গাঁথবে জোয়ারের আগে। মাছ ধরে ওরা সেই মাছ সকালবেলা বাজারে বিক্রি করবে। কি রে বিপিন, জাল গেঁথে দিয়েছিস? না গো মাধবদা, এই পানা সরাচ্ছি। চারিদিকে যা পানা হয়ে আছে। আর একটু পরে জোয়ার হবে, তাড়াতাড়ি জাল গেঁথে বাড়ি যেতে পারলে বাঁচি। বাড়ি যাবে? কি বলছো গো? আমার সাথে আসে গোরস্থানে বসে খাবে নাকি? নিয়ে এলি? কোথা থেকে জোগাড় করলি? আরে করেছি গো, করেছি। তাড়াতাড়ি জালটা গেঁথে যেতে পারলেই হয়। এই হালকা ঠান্ডায় শরীরটা পুরো গরম হয়ে যাবে। এমন সময় বিপিনের নৌকাটা দুলে ওঠে। বিপিন জলে পড়তে পড়তে আবারও নিজেকে সামলে নেয়। বাবা রে বাবা, নৌকাটা যে দুলে উঠলো গো দাদা। এই জলে কি আসে বলো তো? কি জানি, বড় মাছের বদলে কুমিরেরও নাকি? তুমি যে কি বলো দাদা। চলো, জালটা ফেলে আমরা যাই, চলো। বিপিন আর মাধব জাল ফেলে দিল নৌকা থেকে। তারপরে নৌকাটা আস্তে আস্তে পাড়ে এলো। তারা খেয়াল করলো না নদীর জলে এক অদ্ভুত কালো ছায়া ঘোরাফেরা করছে। দুজনে তারা নৌকা থেকে নামতেই যাবে, হঠাৎ নদীর কাছে নদীর জলটা প্রচুর পরিমাণে বড় বড় ঘাই টানতে লাগলো। অনেক বড় মাছ, অনেক বড় মাছ হবে দাদা। বিপিন আর মাধব কথা বলতে বলতে চলে যায় নদীর পাশে গোরস্থানে। এই গোরস্থান অনেক দিনের পুরনো। এখন জায়গাটা ব্যবহার করা হয় না। আর এর পাশেই হচ্ছে শ্মশান। গোরস্থান অনেক দিন থেকেই এটা এমনি পড়ে আছে। চারিদিকে ঝোপঝাড় লতা গুল্মে পরিপূর্ণ। এক জায়গায় হ্যারিকেন জেলে দুজনে বসে পড়ে। আজকে বেশ জমে যাবে দাদা। তুই বলতে পারতিস, ঘর থেকে কিছু মাছ ভাজা নিয়ে আসতাম। কি যে বলো দাদা, এই নদীর পাশে শ্মশানের কাছে বসে কিনা মাছ ভাজা খাবো? ভূতের ভয় নেই? আরে ভূত কি শুধু মাছ খেতে আসে নাকি?
ভূত এসে এমনি এমনিও ঘাড় মটকাতে পারে। হ্যাঁ রে, তোর দাদার কোনো খবর পেলি? বিপিন যেন সতর্কিত হয়ে উঠল, বড় বড় চোখ করে চারিদিকে তাকালো। এমন সময় ঠান্ডা বাতাস দিয়ে উঠল। সেই বাতাস শরীরে লাগতেই ভিতরের হাড় মজ্জা পুরো কাঁপিয়ে দিল। চারিপাশে শুকনো পাতার উপরে খসখস আওয়াজ হচ্ছে। কেউ যেন পায়ে হেঁটে ওদের প্রদক্ষিণ করছে। না, সেই যে গেছে আর ফেরেনি। কোথায় মনে হয় চলে গেছে। বিপিন কথা বলতে বলতে সামনের দিকে তাকালো। গাছের আড়াল থেকে দুটো জ্বলন্ত চোখ দেখতে পেল সে। ও, ওটা ওটা কি বলো তো? কিসের আওয়াজ? আমার ভয় করছে বিপিন। চল, এখান থেকে অনেকক্ষণ থেকেই একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, থামো তো, পুরুষ মানুষের আবার ভয়? হ্যাঁ, নৌকার দিকে যেতে হবে। অনেকক্ষণ আগে নৌকায় জাল গেঁথে চলে এসেছি, এবার সত্যি সত্যি ফিরতে হবে। মাধব আর বিপিন দুজনে নদীর কাছে চলে যায়। ওরা খেয়াল করে না ওদের পিছনে সেই ভয়ঙ্কর দেখতে লোকটা বিপিনকে বারবার হাত বাড়িয়ে ধরতে চায়, কিন্তু বিপিনকে ধরতে পারে না। তার আগেই লাফ কেটে উঠে পড়ে নৌকোতে, আর সেই ভয়ঙ্কর দেখতে মূর্তিটা জলে ঝাঁপ দিল। কি গো, এ জলে কি পড়লো বলো তো? হ্যাঁ, জানি না। চলো চলো, জালটা তুলে ফেলি। বিপিন জাল ধরে টানছিল। হঠাৎ করে তার নৌকাকে কেন্দ্র করে তার চারিপাশে জলে একটা কালো ছায়া ঘুরতে থাকে। বিপিন তা দেখতে পায়। এই কি বলো তো, আমার নৌকা চারিপাশ? কি করে বলবো, আমি তো অনেক দূরে। তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যেতে পারলে হয়। মাধব কথা বলছিল। এমন সময় জল থেকে উঠে আসে এক ভয়ঙ্কর দেখতে প্রেত। হঠাৎ করে চোখের পলকে বিপিনকে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। বিপিন জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে, চিৎকার করতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও। তুই জলে পড়ে গেলি কি করে? দাঁড়া, আমি যাচ্ছি। আমাকে আমাকে টেনে নিচ্ছে। ও ও আমাকে মেরে ফেলবে। আমাকে আমাকে টেনে নিচ্ছে। আমাকে বাঁচাও, ও বাঁচাও, আমাকে বাঁচাও। মাধব দেখতে পায় একটা কালো হাত স্পষ্ট বিপিনকে জড়িয়ে ধরে আছে। তাকে আস্তে আস্তে টেনে নিচ্ছে জলের নিচে। মাধব নৌকো নিয়ে কিছুটা এগিয়ে যায় বিপিনের দিকে। বিপিনের দিকে হাত বাড়িয়ে দেয়। নিজে যদি বাঁচতে চাস চলে যা, ওকে তুই বাঁচাতে পারবি না। ওকে ওকে আমি নিয়ে যাব, ওকে মেরে ফেলবো। মাধব গ্রামের সাদাসিধে ছেলে, ভীতু। তবে চোখের সামনে একজন এইভাবে মারা যাবে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে? তাই মাধব এগিয়ে যায়। সে ভীষণ ভয় পেয়েছে, কিন্তু তার মনের জোর অনেক। আমাকে ধরে উঠে আসার চেষ্টা কর। মাধব দেখতে পায় বিপিনের শরীরটা দুটো হাত জড়িয়ে ধরে আছে। পিছন থেকে হঠাৎ করে সেই মুখটা দেখতে পায়। কি ভয়ঙ্কর চেহারা! শরীরের অর্ধেক অংশের মাংস কেউ খুবলে নিয়েছে, একটা চোখ বেরিয়ে ঝুলছে। মুখটা দেখে চেনার উপায় নেই এটা কে। মাধব ভয় পেয়ে নৌকো থেকে পড়ে যায় জলে, ছটফট করতে থাকে। সেই ভয়ঙ্কর চেহারার প্রেত খিলখিল করে হেসে ওঠে আর বিপিনকে নিয়ে জলে ডুব দেয়। মাধব অনেক কষ্ট করে নৌকায় উঠে বসে। শীতে সে থর থর করে কাঁপছে। মাধব নৌকো চালাবার চেষ্টা করে, দাঁড় বায়, কিন্তু নৌকোটা জালে আটকে গেছে। হে ভগবান, আমি কার পাল্লায় পড়লাম? এবার আমার কি হবে? হঠাৎ মাধব লক্ষ্য করে
জলে আবার তোলপাড় শুরু হয়েছে। ভয়ে সে কাঁপতে থাকে থরথর করে। হঠাৎ জোরে নৌকোটা দুলে ওঠে, আর নৌকোর উপর লাফ কেটে বসে পড়ে সেই ভয়ঙ্কর দেখতে প্রেত। মাধব ভয়ে নৌকোর এক কোণে বসে থাকে। প্রেত তখনও খিলখিল করে হাসছে। মাধব ভয়ে ভয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমার ঘরে বউ বাচ্চা আছে, আমি ছাড়া ওদের কেউ নেই। এমন সময় সেই প্রেত ধরা গলায় বলে ওঠে, আমাকে চিনতে পারছিস না? আমি তো বিপিনের দাদা অমল। অমলদা, তোমার এই অবস্থা হলো কি করে? তুমি তো আজ থেকে প্রায় 6 মাস আগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে। এই অবস্থা, তুমি তোমার ভাইকে মারলে কেন দাদা? সবাই জানে আমি নিরুদ্দেশ হয়ে গেছি, কিন্তু সম্পত্তি পাওয়ার লোভে আমার ভাই আমাকে মেরে এই নদীর জলে ফেলে দেয়। নদীতে বর্ষায় ভরা জলে আমার দেহটা ভেসে অনেক দূর চলে যায়। তারপরে মাছে খেয়ে আর কিছু থাকে না। কি বলছো? কি সাংঘাতিক! এখানেই শেষ নয়। তুই জানিস না, আমার ভাইয়ের কুনজর ছিল আমার বউয়ের ওপর। আমার বউটা ভয়ে ভয়ে বহুত কষ্টের দিন কাটাচ্ছে। বৌদিকে জানাবো কি করে তোমার আসল ব্যাপারটা? আপাতত শয়তানটা মারা গেছে, আর কোনো ভয় নেই। বৌদিকে কিছু জানানোর প্রয়োজন নেই। ওভাবে আমি ফিরে আসব, এই আশাতেই ও বেঁচে আছে। কিছুদিন পর ও নিজেই বুঝতে পেরে যাবে আমি ফিরে আসব না। তখন ওর জীবনটাকে গুছিয়ে নেবে। আচ্ছা। আমার ভাইকে সাহায্য করেছিল করিম, ওই বেটাকে আগেই শেষ করে দিয়েছি আমি। এবার তাহলে কি হবে? কি আর হবে? যার প্রতি আমার রাগ ছিল তাকে আমি শেষ করে দিয়েছি। আমি আসি। এই বলেই অমলের ভয়ঙ্কর আত্মা বাতাসে মিলিয়ে যায়। মাধব অবাক চোখে তাকিয়ে থাকে। অর্থের লোভ, মারাত্মক লোভ। এই অর্থের লোভের জন্য একই মায়ের পেটে দুই ভাই একে অপরকে খুন করে দেয়। কলাবতী নদীর তলে রহস্য চিরদিনের মতো চাপা পড়ে যায় রাতের অন্ধকারে।